very much for joining in this beautiful session. And today we're going to talk about IELTS Writing Task 1, and it's our class number 2. Okay, it's our class number 2. আপনারা আশা করি সবাই জয়েন করে ফেলেছেন। আমাদের লাইভ সেশন লাইভও শুরু হয়েছে ফেসবুকে। সো ফেসবুক প্লিজ একটু দ্রুত জয়েন করে ফেলুন সবাই, যাতে আমরা খুব দ্রুত আসলে আমাদের ক্লাসটা শুরু করতে পারি। আর যারা আছেন ফেসবুকে একটু প্লিজ শেয়ার করে দিবেন, যাতে অন্যরা আমাদের এই চমৎকার সেশনটা এনজয় করতে পারে। কারণ অনেকেই রাইটিং খুব প্রবলেমে আছে, কিন্তু পারফেক্ট সলিউশন পাচ্ছে না। তা আমরা চাচ্ছি আমাদের এই ক্লাস থেকে সলিউশনটা পাক। তো সেই ক্ষেত্রে আপনি যদি কারোর সাথে এটা শেয়ার করেন, তাহলে কি হবে, তারও উপকার হয়ে গেল। হ্যাঁ, এটা আমি খুব ইজি করেই বুঝাচ্ছি, একেবারে সিম্পলি বুঝাচ্ছি, তো যাতে করে আপনারা খুব ভালো করতে পারেন। তো আমি একটু শেয়ার করে দিচ্ছি আমাদের গ্রুপগুলোতে। আপনারা একটু শেয়ার করে দেন, যাতে করে অন্যরা এই ক্লাসটা এনজয় করতে পারে। আমরা এখনই শুরু করে দিব আমাদের সেশন। একটু আমাদের সাথে কানেক্টেড থাকবেন আশা করি। ఫ్యూచర్ మ్యాన్ এটা রোগ আপনার পড়তারি না, ভালো পড়তারি আসলে পড়তারি জীবনে কোন উইন্ডোজ সিরিজ আর এই অফিস সিরিজ করে ট্রাই করতে না, জীবনে চ্যানেলের মতো করে ট্রাই করতে খালি করতেন না, চলতেছেন না। অলরাইট, সো আপনারা খুব দ্রুত জয়েন করে ফেলুন, আমরা আমাদের সেশন এখনই শুরু করে দিব, কেমন? জি, আমি শেয়ার করে দিয়েছি, আপনারা একটু শেয়ার করে দিন আমাদের আজকে সেশন। অলরাইট, থ্যাংক ইউ। এন্ড নাও আই এম গোয়িং টু স্টার্ট আওয়ার সেশন। যারা যারা জয়েন করেছেন থ্যাংক ইউ। আমরা এখনই শুরু করে দিয়ে আর কথা বাড়াবো না, কেমন? তো আমরা যেটা বলছিলাম যে ফিউচার মাইন্ড এডুকেশন, যেটা আপনাদেরকে আইএলটিএস প্রিমিয়াম কোর্স অফার করছে এআই এর সাথে। হ্যাঁ, এআই নতুন ট্রেন্ড, এবং ট্রেন্ডের সাথে আমাদেরকে চলতে হয়। এআই আসার কারণে আমাদের আইএলটিএস এর প্রিপারেশন হয়ে গেছে আরো সহজ, আরো স্মার্ট, আই মিন ইন্টারঅ্যাক্টিভ, ইজি, প্রফেশনাল অ্যান্ড মেনি থিংস, আসলে যা বলতে গেলে হয় আর কি। তো এখন থেকে আপনারা আইএলটিএস এর প্রিপারেশন আরো সহজে নিতে পারবেন। তো রাইটিং এর ক্লাস শুরু করছি। আজকে রাইটিং টাস্ক 1 এর ক্লাস। আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম আপনাদের সাথে, ইন আইএলটিএস রাইটিং ইউল গেট জাস্ট 2 টাস্ক, মাত্র 2টা টাস্ক পাবেন। আর একটা টাস্ক গ্রাফ আসবে, আর একটা টাস্ক আপনি এসে পাবেন। এটা আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম। So in writing task 1, you'll get a graph, and in writing task 2, you will get an essay. In task 1, you have to write minimum 150 words, but my recommendation is that you have to write 160 to 180 words. And in task 2, you have to write 250 words, but my recommendation is to write 260 to 280 words. And here you'll get 20 minutes, and in task 2, you'll get 40 minutes to complete your writing. And in tax 1, and this one carries 33% mark, and tax 2 carries 67% mark. তো আমরা এক এক করে শুরু করেছি লাস্ট ক্লাস থেকে, এবং আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে টাস্ক 1 আমরা কি পাবো, গ্রাফ পাবো। ইউ উইল গেট আ গ্রাফ, একটা গ্রাফ পাবেন। কিন্তু এখানে 6টা গ্রাফ দেখা যাচ্ছে। তো 6টা গ্রাফ যেহেতু দেখা যাচ্ছে, তাহলে আমরা আসলে কয়টা শিখবো? সবগুলো আমাদের শিখতে হবে, পরীক্ষা একটা আসবে। ঠিক আছে, একটা মিক্সড চার্টও আসতে পারে, দেখা গেছে 2টা মিলে একটা আসতে পারে, হতে পারে, বাট দিন শেষে আমাদের সবগুলোই কিন্তু শিখতে হবে। তো আমরা যেহেতু লাস্ট ক্লাসে আমাদের পড়া শুরু করে দিয়েছি, লাইন গ্রাফ নিয়ে কাজ শুরু করে দিয়েছি, তো আমরা সেটা কন্টিনিউ করব আজকে। তো আমরা লাস্ট ক্লাসে কি বলেছিলাম, যে লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম যে রাইটিং টাস্ক 1 আসলেই আপনাকে একটা স্ট্রাকচার ফলো করতে হবে। সেই স্ট্রাকচারটা কি আপনাদের মনে আছে? I believe that you can remember that. লাইন গ্রাফ এখানে যদিও লেখা, আমি লাইন গ্রাফটা কেটে দিলাম, দরকার নেই, এটা বাদ দিলাম। জাস্ট আমি লাস্ট ক্লাসে বলেছি যে কোনো রাইটিং টাস্ক 1 এর স্ট্রাকচারে ইন্ট্রোডাকশন থাকবে, দেন ওভারঅল সেন্টেন্স থাকবে, একটু ওভারভিউ দিয়ে যাচ্ছি আর কি সামনে, দেন আমাদের বডি প্যারাগ্রাফ থাকবে। এই তো এই 3টা জিনিস যে কোনো রাইটিং টাস্ক 1 এ থাকবে: ইন্ট্রোডাকশন, ওভারঅল সেন্টেন্স, বডি প্যারাগ্রাফ। তো বডি প্যারাগ্রাফটাকে 2 ভাগে একটু ভেঙে লিখতে হবে, মানে একটু ভাগ করে লিখতে হবে।
আর কনক্লুশনটা হচ্ছে অপশনাল, তাই এটাকে আমি রেড মার্ক দিয়ে দিয়েছি। এখানে এটা দিলেও চলবে, না দিলেও চলবে, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। সেই জন্য এটাকে আমরা রেড মার্ক দিয়ে দিয়েছি, কেমন? এটা আপনারা লাস্ট ক্লাসে আশা করি বুঝতে পেরেছেন। এবং ইন্ট্রোডাকশনে কি করতে হবে, যে কোনো রাইটিং টাস্ক ওয়ান আসুক, ইন্ট্রোডাকশনে জাস্ট কোশ্চেনটাকে আপনি প্যারাফ্রেজ করে দিবেন। প্যারাফ্রেজ মানে কি? জাস্ট হচ্ছে কোশ্চেনটাকে আমরা কি করব, কোশ্চেনটাকে হচ্ছে যেভাবে আছে ওইভাবে ঘুরিয়ে অন্যভাবে লিখে দেবো, যাতে অর্থের কোনো চেঞ্জ না হয়, যেটা আমরা লাস্ট ক্লাসে করেছি। এই যে দ্য গ্রাফ শোজ অ্যাভারেজ কার্বন ডাইঅক্সাইড এমিশনস পার পার্সন ইন দ্য ইউনাইটেড কিংডম, সুইডেন, ইতালি অ্যান্ড পর্তুগাল বিটুইন 1967 অ্যান্ড 2007। এটাকে আমরা দেখেন ঘুরায় কিভাবে লিখেছি, এই যে দেখেন সেম জিনিসটাকে আমরা লিখেছি। দ্য গ্রাফ শোজ কে লিখেছি দ্য লাইন গ্রাফ রিপ্রেজেন্টস, একই জিনিস। এই যে অ্যাভারেজ কার্বন ডাইঅক্সাইড অক্সাইড এমিশনস যেভাবে আছে ওইভাবে রেখেছি পার পার্সন। ইন দ্য ইউনাইটেড কিংডম, সুইডেন, ইতালিয়ান, পর্তুগাল, চারটা দেশ কিন্তু ইউরোপের দেশ, তাই নিজের একটু ক্রিয়েটিভিটি দেখালাম, ইন 4 ইউরোপিয়ান কান্ট্রিজ, তাই না? তারপরে নামগুলো আমরা দিয়ে দিয়েছি, এখানে বিটুইন 1967 অ্যান্ড 2007 দেওয়া আছে। আমরা এই জায়গাতে লিখেছি ফ্রম 1967 টু 2007। এই তো, এটা আমরা লাস্ট ক্লাসে খুব ভালো করে বুঝিয়েছি। আপনাদেরকে অবশ্যই প্র্যাকটিস দিব, কিন্তু জাস্ট আজকে বুঝিয়ে যাচ্ছি। তাহলে আমরা আজ থেকে যে কোনো রাইটিং টাস্ক ওয়ান আসলেই কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করে দিব, মানে অন্যভাবে ঘুরিয়ে লিখবো। আর যদি এটা আপনি পারেন, আর এটা পারলে আপনার ইন্ট্রোডাকশন শেষ। তাহলে রাইটিং টাস্ক ওয়ান ইন্ট্রোডাকশন আমরা এইভাবে কমপ্লিট করে ফেলব। ওভারঅল সেন্টেন্স, ওভারঅল সেন্টেন্স মানে অর্থ হচ্ছে ফাইনাল রেজাল্ট। অর্থাৎ আমরা লাস্ট ক্লাসে তো বুঝিয়েছিলাম যে এই যে শেষ মুহূর্তে লাইনের কি হয়েছে, এটা দেখে মূলত ওভারঅল সেন্টেন্স আমরা লিখতে পারি। যেমন আমরা এখানে দেখতে পেরেছি উপরে দুইটা লাইন, একটা হচ্ছে ইউনাইটেড কিংডম দেন সুইডেন, দুইটাই কিন্তু দিন শেষে পড়ে গেছে। এই জন্য আমরা এটাকে বলতে পারি যে দুই দেশে পড়ে গেছে। এন্ড দুই দেশে দেখেন বেড়ে গেছে, আমরা বলতে পারি দুই দেশে বেড়ে গেছে। তাহলে আমরা এটা জাস্ট ফিল করলাম যে আহ, মানে এটার ওভারঅলটা বোঝা যাচ্ছে যে দুই দেশে কার্বন ডাই অক্সাইড এমিশনের পরিমাণ কমে গেছে, দুই দেশে বেড়ে গেছে, দ্যাটস ইট, শেষ। এটা লাস্ট ক্লাসে আপনাদেরকে বুঝিয়েছি, তাই আজকে আর বুঝাবো না, জাস্ট এটা আমরা কি করেছি, একটা ওভারভিউ দিয়েছি, দ্যাটস ইট, আগের ক্লাসটা। তাহলে আজকের ক্লাসটা ধরা যাবে। এখন অনেক হয়তো আজকে নতুন, যে আগের ক্লাসটি করেননি, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আমাদের ফেসবুক পেজের মধ্যে আমাদের ক্লাসটা দেওয়া আছে, ওটা রেকর্ড ক্লাস, হ্যাঁ। আপনারা চাইলে ফেসবুক পেজে স্ক্রল করে দেখতে পারবেন যে ক্লাস নাম্বার 1, আজকে হচ্ছে ক্লাস নাম্বার 2। তো সেই ক্ষেত্রে আহ, আপনার প্রবলেম হওয়ার কথা না। আজকে আমরা বডি প্যারাগ্রাফ লেখা শুরু করব। এখন বডি প্যারাগ্রাফ কি এটা একটু আমি জেনে নেই। এতক্ষণ তো ধরেন ইন্ট্রোডাকশনে শুধু প্যারাফ্রেজ করে শেষ করে দিয়ে আসছি, আর কিছু নাই। ওভারঅল সেন্টেন্সে একবারে রেজাল্টটা দিয়ে দিয়েছি, মানে একেবারে ওভারঅল কি ঘটেছে গ্রাফে। কিন্তু বডি প্যারাগ্রাফ হচ্ছে মেইনলি ফুল ডেসক্রিপশন। এখানে হচ্ছে কি দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, এখানে আর কোনো শর্টকাট চলবে না। এখানে নো শর্টকাট, এখানে হচ্ছে আপনাকে একেবারে ডেটা সহ সব উল্লেখ করে দিতে হবে আপনাকে, একেবারে A to Z সব উল্লেখ করতে হবে। এটা হচ্ছে বডি প্যারাগ্রাফের বিষয়, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে বডি প্যারাগ্রাফের কাজ। এখন বডি প্যারাগ্রাফে আসলে কতটুকু কি লিখতে হবে, আপনাদের সামনে যদি পেপার থাকে বা খাতা কলম থাকে একটু লিখে নেন। আসলে বডি প্যারাগ্রাফে আসলে কি লিখতে হবে, বডি প্যারাগ্রাফে এখানে যদি লেখেন, লেখার তো শেষ নেই। কেন বলছি, কারণ 1967 সাল থেকে 1967 থেকে 2007, মানে বিশাল বড় একটা গ্যাপ, মানে অনেক বছরের কিন্তু এখানে ডেটা সংরক্ষিত আছে। এখন আপনি যদি এত বছরের ডেটা লিখতে যান, আপনি তো 150 ওয়ার্ডে শেষ করতে পারবেন না, কারণ অলরেডি ইন্ট্রোডাকশন এবং ওভারঅলের মধ্যে আমাদের প্রায় 40-50টা ওয়ার্ড হয়ে গেছে। তাহলে তো আর বাকি থাকে আমাদের 100 ওয়ার্ড। 100 ওয়ার্ডের মধ্যে এত লেখা তো লেখা যাবে না যদি আমরা 40 বছরের কাহিনী লিখতে যাই। তাহলে এখানে মূলত কি লিখতে হবে, যা যা লিখতে হবে বডি প্যারাগ্রাফে, আমি যে শুধু সেটাই হচ্ছে আপনাকে দেখে আপনি ভালো করে বুঝেন। আপনি লাইন গ্রাফ বুঝলে পাই চার্টও পারবেন, টেবিলও পারবেন, বার চার্টও পারবেন। So, আগে লাইন গ্রাফটা দেখে, লাইন গ্রাফে আপনাকে আসলে বডি প্যারাগ্রাফে কি লিখতে হবে সেটা একটু লিখে নেন আপনারা, হ্যাঁ।
এই জিনিসগুলো থাকলেই বুঝবেন যে আপনার লাইন গ্রাফটা পারফেক্টলি লেখা হয়েছে। তো আমরা একটু লাইন গ্রাফে একটু আপনাদেরকে দেখাই যে কি কি থাকতে হবে। লাইন গ্রাফে সবসময় ফার্স্ট পয়েন্ট জাস্ট লিখে রাখুন, আমি দেখাচ্ছি একটু পরে। ফার্স্ট পয়েন্ট থাকতে হবে, লাস্ট পয়েন্ট উল্লেখ করা থাকতে হবে, এন্ড দেন হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট থাকতে হবে, হাইয়েস্ট পয়েন্ট, এন্ড দেন লোয়েস্ট পয়েন্ট। তাহলে এই চারটা এগুলো মাস্টে থাকতে হবে, এন্ড দেন কম্পারিজন। যদি আপনি লাইন গ্রাফে শুধু এই জিনিসগুলো উল্লেখ করেন, তাহলে হচ্ছে আপনার লাইন গ্রাফের বডি ডেসক্রিপশন করা হয়ে যাবে। কারণ তারা কি বলে জানেন, আইএলটিএস আপনাকে বলবে, হ্যাঁ যদিও বডি প্যারাগ্রাফে ডেসক্রাইব করতে হয় মানে ডেসক্রিপশন লিখতে হয়, কিন্তু সেটা কতটুকু ডেসক্রিপশন চাচ্ছে সেটাই হচ্ছে ওরা এভাবে বলে বলে দেয় যে মেইন ইনফরমেশন সামারাইজ দ্য গ্রাফ অ্যান্ড প্রোভাইড দ্য মেইন ফিচার। অনলি মেইন ফিচারটা আপনাকে দিতে হবে, অ্যান্ড কম্পেয়ার ওয়ার ইট ইজ রিলেভেন্ট। তো ঠিক এইভাবে আসলে লাইন গ্রাফটা কাজ করে। কেমন? তাহলে ডেসক্রিপশন বলতে আবার পৃথিবীর সব একবারে পুরো ডেসক্রিপশন না, এই জিনিসগুলো থাকতে হবে, দ্যাটস ইট। যদি আপনি লাইন গ্রাফে এই জিনিসগুলো রাখেন তাহলে বুঝবেন যে আপনার লাইন গ্রাফ লেখা সম্পূর্ণ নাইন ব্যান্ডের হয়ে গিয়েছে। তাহলে এবার আমরা এই পয়েন্টগুলো কোথায় কোথায় থাকে এটা বের করা উচিত না? এটা আপনাদের কাছে বের করে দেখাই। যদি আপনাদেরকে বের করে দেখাতে পারি, পরীক্ষা হলে ঠিক আপনারা এইভাবে খুঁজে খুঁজে বের করবেন কোনটা ফার্স্ট পয়েন্ট, কোনটা লাস্ট পয়েন্ট, কোনটা হাইয়েস্ট, কোনটা লোয়েস্ট, কোনটা কম্পারিজন। দেখায় একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন কিভাবে এই পয়েন্টগুলো বের করতে হয়। এটা যদি আপনি বের করতে পারেন, পরীক্ষার হলে আপনি খুব সুন্দর করে শুধু লেখা শুরু করবেন, কারণ আপনাকে সব লিখতে হবে না। বুঝতে পেরেছেন? একটা শর্ট করছি, দেখেন কিভাবে বের করতে হয়। আচ্ছা, আমি একটা বড় পেন নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। একটু ফলো করবেন। আচ্ছা, উপরে ইউনাইটেড কিংডমের যে লাইনটা, এটার ফার্স্ট পয়েন্টে যে এটা, এটা তো সন্দেহ নেই একেবারে, এই যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি ধরেছি, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। তাহলে এটার লাস্ট পয়েন্ট কোনটা? লাস্ট পয়েন্ট এই যে এটা, এই যে লাস্ট পয়েন্ট। এখন এটার হাইয়েস্ট পয়েন্ট কোনটা এই লাইনের? এই লাইনের হাইয়েস্ট পয়েন্ট তো নাই। এই লাইনের হাইয়েস্ট পয়েন্ট ওই যে প্রথম যেটা, ওটাই তো হাইয়েস্ট, এর উপরে তো আর উঠে নাই। কারণ সব তো নিচে, এটা তো পুরোটাই নিচে নেমে গেছে, তার মানে হাইয়েস্ট পয়েন্ট যা, ফার্স্ট পয়েন্টও তা, এক্সট্রা আর তো হাইয়েস্ট পয়েন্ট নাই। এখন লোয়েস্ট পয়েন্ট যেটা, সেটাই হচ্ছে লাস্ট পয়েন্ট, কারণ লাস্টের নিচে তো এই যে একেবারে শেষে যেটা আছে, এছাড়া তো আর লোয়েস্ট কোথাও নাই, তাই না? তো সেক্ষেত্রে আমাদের এই প্রথম লাইনের জাস্ট এই ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্টটা বর্ণনা করলেই হবে, দ্যাটস ইট। এখন বলবেন যে এই লাইনের হাইয়েস্ট লোয়েস্ট কই গেল? ওই যে হাইয়েস্ট লোয়েস্ট তো বুঝালাম, যে ফার্স্ট এন্ড আমরা লাস্ট পয়েন্ট আমরা খুঁজে বের করেছি, এখন হাইয়েস্ট খুঁজতে যায় দেখি যে হাইয়েস্ট প্রথম পয়েন্টের উপরে তো আর এই লাইনটা যায় নাই, মানে উপরে তো আর এইভাবে তো আর উঠে যায় নাই, উপরের দিকে উঠছে? উঠে নাই। তাহলে ওটাই হাইয়েস্ট পয়েন্ট। আর এই পয়েন্টের নিচে তো আর যায় নাই কোনোটা, বা এইভাবেও হয় নাই, এইভাবেও হয় নাই। তাহলে কি? তাহলে ওই যেটা লাস্ট পয়েন্ট ওটাই হচ্ছে লোয়েস্ট পয়েন্ট। তাহলে এই দুইটা পয়েন্ট আপনাকে উল্লেখ করতে হবে। এখন বলবেন এই দুইটা পয়েন্টের কি উল্লেখ করতে হবে? এই দুইটা পয়েন্টের ডেটা উল্লেখ করলেই হবে। ডেটা মানে কি? এই যে দেখেন 1967 সালে এখানে এটা কত ছিল? এটা হয়তো 11-র কাছাকাছি ছিল, এই যে দেখছেন 11 ছিল। আর এটা কোথায় ছিল 2007 সালে? এটা হয়তো দেখেন নয়ের নয়ের কাছাকাছি ছিল, এই যেটাকে যদি সোজা টান দেন, এটা হয়তো নয়ের কাছাকাছি ছিল। এই শুধু এই দুইটা ডেটা আপনাকে উল্লেখ করতে হবে প্রথম লাইনের ক্ষেত্রে, মনে রাখবেন। এটা ভালো করে বুঝতে হবে আপনাকে। আপনি যদি ইচ্ছে মতো নিজের মতো লেখালেখি করেন তাহলে কিন্তু কাজ হবে না। আপনার পয়েন্ট। তো সুইডেনের কথা বলি, একটু সুইডেনের দিকে তাকান। সুইডেনের আসলে আমার ফার্স্ট পয়েন্ট কোনটা? এই যে ফার্স্ট পয়েন্ট। তো এটা আমরা লিখবো। সুইডেনের আহ, সুইডেনের লাস্ট পয়েন্ট কোনটা? এই যে এটা সুইডেনের লাস্ট পয়েন্ট। তাহলে আমরা ফার্স্ট পয়েন্ট বের করেছি, ফার্স্ট পয়েন্টটা বের করতে পেরেছি, লাস্ট পয়েন্টটা বের করতে পেরেছি। আপনারা একটু এসএমএস করবেন আমাকে, বা ফেসবুকে কমেন্ট করবেন যে এটা হাইয়েস্ট পয়েন্ট আছে কিনা।
গোল। আচ্ছা। আর 5 মিনিট। উম, একটু মিউট করবেন প্লিজ, কেমন? আর আহ, ইউকে? অলরাইট, আমি, হ্যাঁ, হ্যাঁ, আপনারা মেসেজ করেছেন ফেসবুকে, তো কেউ কিছু লিখছেন না মনে হয়। ফেসবুকে যদি না লিখেন আমি বুঝবো কিভাবে? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আপনারা দেখি কে কি লিখেছেন। এটার কি হাইয়েস্ট পয়েন্ট আছে? ইয়েস, অলরাইট, থ্যাংক ইউ। হ্যাঁ, এই যেটা হাইয়েস্ট পয়েন্ট আছে এটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট। এটার কি লোয়েস্ট পয়েন্ট আছে? এটা একটু আমাকে জানান। এটার কি এই লাইনের লোয়েস্ট পয়েন্ট আছে কিনা? আগের লাইন বুঝেন ভালো করে, একটা বুঝলে আর আপনার শেখা লাগবে না, এখানেই শেষ। ভালো করে, কারণ এত, মানে আমি ভেঙে ভেঙে পড়াচ্ছি যাতে আপনাদের দুর্বলতা মানে একসাথে শেষ হয়ে যায়, হ্যাঁ। মানে আবার বারবার আক্স করা না লাগে, একটু আমাকে জানাবেন এটার কোনো লোয়েস্ট পয়েন্ট আছে কিনা। একটু জানান কাইন্ডলি, এটা লোয়েস্ট পয়েন্ট আছে কিনা। একটু জানান আমাকে। যারা ফেসবুকে আছেন একটু কমেন্ট করেন যে এই, মানে সুইডেনের লাইনের কোনো লোয়েস্ট পয়েন্ট আছে কিনা। হ্যাঁ, ইয়েস, হাইয়েস্ট পয়েন্ট আছে, দ্যাটস ফাইন, আমি জানি, কিন্তু লোয়েস্ট আছে কিনা সেটা একটু জানতে চাচ্ছি। লোয়েস্ট, আপনাদের সাথে ইন্টারাকশন করলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, আপনি লিখেছেন যে একজনের নাম দেখা যাচ্ছে শাওমি 221013, নাম, মেইন নামটা নাই। আচ্ছা, আপনি লিখেছেন আছে হাইয়েস্ট পয়েন্ট নিয়ার 11, এটা আমি বুঝতে পেরেছি, হাইয়েস্ট পয়েন্ট আছে, কিন্তু লোয়েস্ট পয়েন্ট আছে কিনা এটা জানতে চাচ্ছি, মানে আপনারা বুঝছেন কিনা এটা জানার ইচ্ছে আমার। লাস্ট পয়েন্টই লোয়েস্ট পয়েন্ট, এক্স্যাক্টলি, যে মিথিলা জাহান লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। এটা লাস্ট পয়েন্টই তো লোয়েস্ট পয়েন্ট, এর নিচে তো আর নামে নাই। তার মানে আপনাকে আসলে কি লিখতে হচ্ছে তাহলে প্রথম লাইনটার আপনাকে, আপনি জাস্ট দুইটা ডেটা শো করলে হবে। দুইটা ডেটা মনে রাখবেন, হ্যাঁ। সেকেন্ড লাইনে হচ্ছে আপনাকে তিনটা ডেটা শো করতে হবে। এইভাবে হচ্ছে আমাদেরকে লাইনটা ভেঙে ভেঙে পরীক্ষার হলে বের করতে হবে যে আমি আসলে কতটুকু লিখবো। বুঝতে পেরেছেন? এটা একটু মাথায় রাখতে হবে। তো তাহলে আপনারা যেহেতু বুঝে গিয়েছেন, এখন লেখার পালা, আমি কিভাবে লিখবো। তো ফার্স্ট পয়েন্ট কিভাবে লিখতে হয়, আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে বলেছিলাম যে লিখতে গেলে তিনটা জিনিস লাগে। একটা হচ্ছে সাবজেক্ট, আর একটা হচ্ছে ভার্ব, আর একটা হচ্ছে অবজেক্ট। ইউ নিড দিস থ্রি থিংস অনলি। আপনার এই তিনটা জিনিস লাগবে। তো সেক্ষেত্রে সাবজেক্টটা তো ওরা দিয়ে দেয়, এখানে তো কোনো রাগ ঢাকের কিছু নাই। পরীক্ষার হলে ওরা সাবজেক্ট আপনাকে দিয়ে দিবে। এই যে এখানেও সাবজেক্ট একটা দিয়ে দিই, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট বসাই দিব, আমার তো আর কাজ না, আমার তো মুখস্থের এখানে কিছু নাই। ওরা অবজেক্টও দিয়ে দিবে, এই যে সকল ডেটাকে বলা হয় অবজেক্ট, সব ডেটা এগুলো সব হচ্ছে কি অবজেক্ট। এগুলো সবগুলোই কি অবজেক্ট। তাহলে সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, ভার্ব আছে কিনা, ভার্বও আছে। আপনাদেরকে লাস্ট ক্লাসে আমি দেখিয়েছিলাম ভার্বও আছে। ভার্ব কোনটা? ভার্ব এই যে কোনো জিনিস যদি কমে যায়, আপনারা যারা ইয়েতে আছেন, জুমে আছেন, একটু দুই একজন মাইক্রোফোন ওপেন করবেন। জি, কমে গেলে আমরা কি বলছিলাম গতকাল? বলেন, আমরা আজকেই লাইন গ্রাফ শেষ করে ফেলবো, মানে এটা কঠিন কিছু না, আপনাকে জাস্ট সিম্পলি আমি বুঝিয়ে দিব। কমে গেলে এটাকে কি বলে? This this is this this আর কিছু নাই, লাস্ট ক্লাস তো আমি পড়িয়েছিলাম। this is deteriorated deteriorated abandon abandon Decline, ডিক্লাইন্ড। আচ্ছা, যদি কোনো কিছু বেড়ে যায়? over ইনক্রিজড। increased increased আচ্ছা, তাহলে আপনার কাছে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, তো সবই তো আছে। এখন শুধু যার যা সিরিয়ালে যাকে যেখানে বসানো দরকার বসায় দিতে হবে, বসাইলে তো হয়ে গেল। আর তো টেনশন নাই, কোনো টেনশন আছে?
টেনশন তো না, আপনার কাছে সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, ভার্ব আছে। তো ভার্ব এখানে কয় ধরনের ভার্ব হয় সেটা একটু আপনাদেরকে এখন একটু দেখাই, হ্যাঁ? একটু জাস্ট ফলো করবেন কাইন্ডলি। একটু দেখতে থাকুন, আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, একটু বাংলায় আমি লিখি, কারণ আমি আহ, ধরেন হচ্ছে কোনো কিছু বেড়ে গেলে আর দু একটা সিনোনিম শিখে, হ্যাঁ, আর দু একটা সিনোনিম শিখিয়ে দিই, শুধুমাত্র ইনক্রিজ ডিক্রিজ না, আর দু একটা জিনিস জানাই আমরা। যেমন বেড়ে গেলে আমরা কি বলবো বলেন, দ্রুত বলেন। increased, ইনক্রিজড। আর কি বলা যায়? went up, ওয়েন্ট আপ। মানে আমরা ফার্স্ট টেন্স তো সলভ করছি, কারণ সবগুলো ইয়েতে তো মানে এই যে কোনো গ্রাফে হচ্ছে ফার্স্ট টেন্স, মানে অতীতকালের সাধারণত ডেটা আসে, ফিউচার আসলে আসবে, সমস্যা নেই। কিন্তু ইনক্রিজ, যেহেতু আমরা ফার্স্ট টেন্স দেখলাম, ইনক্রিজড, ওয়েন্ট আপ। আর কি দেওয়া যায়? হুম, আরো অনেক কিছু দেওয়া যায়, এতগুলো আমরা শিখবো না, হ্যাঁ, তিনটেই শিখি, বেশি শেখার দরকার নেই। এই আর কি ভার্ব আপনি জানেন। এবার যদি কমে যায়, কমে গেলে কি হয় বলেন তো? কমে গেলে, decreased, decline, went down, ওকে, গুড। হ্যাঁ, এখানে দুই একটা শিখি। ডিক্রিজড, ডিক্লাইন্ড, ওয়েন্ট ডাউন। এই তো তিনটা করে শিখি। এবার একটা গ্রাফের মধ্যে কি শুধু এই দুইটা সিচুয়েশনই থাকবে, কমে যাবে বেড়ে যাবে, মাঝে মধ্যে সমান থাকবে না? yes sir, সমান থাকবে তো মাঝে মধ্যে, মানে কমবেও না বাড়বেও না, তখন কি বলবো আমরা? হ্যাঁ, মাঝে মধ্যে কমবেও না বাড়বেও না, সমান থাকবে। এই যে দেখেন, এরকম থাকবে। এই যে ভালো করে দেখেন, এই জায়গায় দেখেন, কমেও নাই বাড়েও নাই, দেখছেন? এই যে দেখা যাচ্ছে, একবার সমান থাকবে, কমবেও না বাড়বেও না। এই আপনি ভার্বটা জেনে গেলে শুধু লিখবেন সিরিয়ালে, কমবেও না বাড়বেও না। এটার ইংলিশে কি বলে লেখা যায়? এটাকে লেখা যায় রিমেইন্ড সেম, same and same, but level, লেভেলড অফ, তাই না? level. লেভেলড অফ। আচ্ছা, আর কি বলা যায়? আর কি বলা যায় বলেন? আর কি বলা যায়? কি বলা যায় মানে আপনারা যারা আছেন এখানে, একটা তো আমি দিলাম, মানে সমান থাকলে আর কি বলা যায় একটু বলবেন? stable sir, জি, sir stable, রিমেইন্ড স্টেবল, গুড। আর আর কিছু বলা যায়? equal, কি বললো, রাইট। এই তো এগুলাই আর কি, হ্যাঁ। থ্যাংক ইউ, এগুলাই, সমস্যা নেই। এতগুলো জানা লাগবে না, এতগুলা জানলে থ্যাংক ইউ, হ্যাঁ। কিন্তু বেশি, এই দুই তিনটা জানলে হয়, ডিড নট চেঞ্জ বা লেভেলড অফ, আপনারা যেটা বলছেন, রিমেইন্ড, ধরেন আহ, আমরা বলতে পারি রিমেইন আনচেঞ্জড, একটা বললেই হলো, সমস্যা নেই। আচ্ছা, দিলাম। ভার্ব কয়েকটা শিখে নিলাম আর কি, হ্যাঁ। আচ্ছা, এবার ধরেন মাঝে মধ্যে দেখবেন যে উঠানামা করে, উঠানামা করবে, উঠানামা, উঠানামা মানে অর্থ হচ্ছে এরকম, উঠানামা করে আপ সবার। ডাউন, উঠানামা করলে এটার কি বলে বলেন? আপ ডাউন, আপ ডাউন। কিন্তু আপ ডাউন তো ভার্ব না, এটা একটা সুন্দর একটা ভার্ব শিখিয়ে দিই, হ্যাঁ। ফ্লাকচুয়েটেড, এটাকে কি বলে? ফ্লাকচুয়েটেড। আরেকটা শিখে, অসিলেটেড, অসিলেটেড। তো এই দুইটা শিখলেই হলো, এটা বেশি আর লাগে না। এখন বিষয়টা হচ্ছে আমরা ভার্ব শিখে গিয়েছি, এগুলো সব আপনারা জানেন, আপনাদের বোঝানোর কিছু নেই, সবগুলো ভার্ব আপনারা জানেন। তাহলে আমাদের কাছে দেখেন সাবজেক্ট আছে, অবজেক্ট মানে সকল ডেটা আছে, ভার্বও আছে, এখন শুধু লেখা শুরু করে দিব।
তাহলে লেখা শুরু করে দিই। তো লিখতে গেলে কি করতে হবে সেটা আপনাদেরকে একটু আগেই বুঝিয়েছিলাম। কি বুঝিয়েছিলাম? একটু আগে বুঝিয়েছি যে শুধু সাবজেক্ট আর ভার্ব প্লাস অবজেক্ট হইলে লেখা শেষ। এবার দেখেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হলে কিভাবে লেখা শেষ আমরা শুরু করি। তাহলে নিয়ম অনুযায়ী আমাদের কি লিখতে হবে? ফার্স্ট পয়েন্ট লিখতে হবে। ফার্স্ট পয়েন্টটা আমাদেরকে লিখতে হবে। তো ওই যে একটু আগে আপনাদেরকে মার্ক করে দেখালাম, তো ফার্স্ট পয়েন্টটা লিখি, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট লিখি, পরে যা হবে। রাইটিং খুব সহজ বিষয়, কঠিন না। হ্যাঁ, আপনি এটাকে ফিল করেন কিন্তু অনেক কঠিন। এটা কঠিন না, জাস্ট এখন আপনাদেরকে দেখাবো রাইটিং কত সহজ। আচ্ছা, কেন সহজ এবার দেখেন। আমাদের এখানে একেবারে ফার্স্ট পয়েন্টটাকে লিখতে হবে, মানে উপরের থেকে আমরা লিখতে চাচ্ছি, উপরের থেকে। আর ফার্স্ট পয়েন্টটা, ফার্স্টের এই লাইনটা কাদের লাইন? এটা হচ্ছে ইউকের লাইন। হ্যাঁ, এটা হচ্ছে ইউনাইটেড কিংডমের লাইন। জি, যারা ফেসবুকে আছেন আশা করি কানেক্টেড আছেন, একটু ইন্টারাকশন করবেন আপনারা। হ্যাঁ, ইতালি ইনক্রিজ, ইউনাইটেড কিংডম সুইডেন ডিক্রিজ। হবে স্যার? হ্যাঁ, হবে হবে, কোনো সমস্যা নেই। করেন। আচ্ছা, একটু এখান থেকে সাউন্ড আসে কার, একটু মিউট করে দিলাম। হ্যাঁ, অলরাইট। একটু আমি যেটা বলছিলাম, তাহলে সাবজেক্ট কি আজকে সাবজেক্ট হচ্ছে এভারেজ কার্বন ডাইঅক্সাইড এমিশন পার পার্সন। হ্যাঁ, তাহলে আমরা সাবজেক্টটা লিখে ফেলি, কারণ আমাদের একেবারে ফার্স্ট পয়েন্টটা লিখতে হবে। দেখেন ফার্স্ট পয়েন্ট কিভাবে লিখি, দেখেন আবার আগে সাবজেক্টটা লিখে ফেলি। এভারেজ কার্বন ডাইঅক্সাইড এমিশনস পার পার্সন, একবারে সাবজেক্টটা লিখে ফেলছি, কোনো কাহিনী নাই। হ্যাঁ, আচ্ছা, এবার এখানে ভার্ব লিখবো আমরা। সেখানে একেবারে প্রথম পয়েন্ট, এটা কি ভার্ব লিখবো বলেন? একেবারে ফার্স্ট পয়েন্ট, আপনি চিন্তা করেন এখানে কোনো ভার্ব লেখা যাবে? এই প্রথম পয়েন্ট, এটা কি বাড়ছে না কমছে আমাকে বলেন। একটু মাইক্রোফোন ওপেন করে বলেন দ্রুত, যারা জুমে আছেন। আপনি তো ফার্স্ট পয়েন্ট লিখতে চাবেন, আপনাকে তো ফার্স্ট পয়েন্ট লিখতে হবে একেবারে অক্সিলারি ফার্স্ট। জি জি। অক্সিলারি ভার্ব। না না না, অক্সিলারি ভার্ব না, আপনাকে আমি যেটা বলছি, মানে ফার্স্ট পয়েন্টে কোনো কিছু কি কমেছে না বেড়েছে না উঠানামা করেছে, কিছু হয়েছে? ফার্স্ট নামে ডিক্রিজ হয়েছে। কই, ফার্স্ট পয়েন্টে কোথায় ডিক্রিজ হয়েছে? একটা পয়েন্ট জাস্ট। না স্যার, কোনো কিছু হয় নাই স্যার। কিছু হয় নাই, তাহলে ভার্ব নাই, মানে ভার্ব কি নাই, আপনাকে ভাবতে হবে এটা। ফার্স্ট পয়েন্ট তো স্টেবল, এখান থেকে শুরু, এর উঠানামাও নাই, এর নিচেও নাই, এর যে জায়গা আছে এখান থেকে শুরু হয়েছে, এর পরের থেকে হয় কমবে না হয় বাড়বে না, কিছু একটা হবে। তাহলে প্রথম পয়েন্টে যেহেতু আমাদের কি নাই, ভার্ব নাই, তো ভার্ব খালি, আমরা অবজেক্ট লিখি। অবজেক্ট মানে কি? সকল ডেটা। তাহলে প্রথম পয়েন্টের ডেটাটা কি আছে বলেন তো? এটা কত কত আছে এটা? 11। একেবারে ডিরেক্ট 11 না, 11-এর কাছাকাছি মনে হইতেছে, তাই না? জি স্যার। কি বলেন? আচ্ছা, আমরা যদি বলি মানে প্রায়, প্রায় ইংলিশ কি? অলমোস্ট না? অলমোস্ট। ওকে, অলমোস্ট 11 দিলাম, অলমোস্ট 11। এটা 11 কি? উম, এটা 11 কি? 11 কি মানে কাউস না ফ্রুটস? এটা কি 11 কি একটু বলবেন? মানে 11টা কি এখানে? মেট্রিক টনস। মেট্রিক টনস, এই যে পাশে দেওয়া থাকবে, জি স্যার। পাশে, মানে এটা পাশেই দেওয়া থাকবে, এটা মেট্রিক টনস। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে লিখে ফেলি মেট্রিক টন। আর যদি পরীক্ষায় মেট্রিক টন না এসে অন্য কিছু আছে, সমস্যা হবে? না স্যার। ওই শুধু দেখে দেখে লিখে দিবেন আর কি, এখানে তো কোনো সমস্যা নেই। দিলাম এট অলমোস্ট 11 মেট্রিক টনস। তাহলে একটা ডেটা শেষ করছি, আরেকটা ডেটা আছে তো, ওই যে ডেটা সব এই যে এই সাইডে ডেটা, নিচের দিকে ডেটা, ডান পাশে ডেটা, এগুলো সব দিতে হবে সিরিয়ালি। হ্যাঁ, দিলাম 11 মেট্রিক টন শেষ। এটা আবার কত সালের কাহিনী বলেন তো? এই প্রথম পয়েন্ট, এটা কত সালে? 2007 সাল? 1967। 1967, তাহলে দিলাম ইন 1967। আচ্ছা, এবার নিচের ডেটাটাও শেষ করলাম। ডান পাশে এটা কোন দেশের লাইন বলেন তো? ইউনাইটেড কিংডম। ইউনাইটেড। তাহলে ইন দ্য ইউকে।
দেখছেন লিখে ফেলছি, তাহলে সাবজেক্ট লিখলাম আর অবজেক্ট লিখলাম, কিন্তু ভার্ব তো নাই। এখন ইংলিশে তো ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স লেখা যায় না। তাহলে ভার্ব ছাড়া যেহেতু কোনো সেন্টেন্স লেখা যায় না, তাহলে আমরা কি করব? সেখানে যদি মেইন ভার্ব না থাকে, সেখানে মেইন ভার্ব কে, কেউ বলতে পারবেন? হুম হুম auxiliary verb অক্সিলারি ভার্ব, এক্স্যাক্টলি। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কি হবে বলেন? was, হুম আচ্ছা, অক্সিলারি ভার্ব কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো যেহেতু সব ফার্স্ট টেন্স, এই যে এখানে 1967, 77, এগুলো তো আগের কাহিনী। তার মানে এখানে এম, ইজ, আর এর কোনো খানা নাই, এখানে হচ্ছে ওয়াজ, ওয়্যার, তাই না? তো ওয়াজ হয় হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে বা আনকাউন্টেবলের ক্ষেত্রে আর কি, আর ওয়্যার হয় প্লুরাল মানে অনেকের ক্ষেত্রে। কার্বন ডাইঅক্সাইড কি গণা যায়? No, কার্বন sir. ডাইঅক্সাইড তো গণা যায় না, তার মানে এখানে ওয়াজ না ওয়্যার? Where হবে স্যার? was, ওয়াজ হবে। কার্বন ডাইঅক্সাইড তো গণা যায় না, ওয়াজ হবে। এই তো শেষ, দেখছেন ফার্স্ট পয়েন্টকে কিভাবে লিখেছি? যে কোনো লাইনের তো আপনাকে ফার্স্ট পয়েন্ট লিখতে হবে, তা দিলাম। এই যে আমি দেখে দেখে জাস্ট জাস্ট সাবজেক্ট অবজেক্ট বসায় দিছি দেখে দেখে, আর এখানে একটা ভার্ব নাই তাই অক্সিলারি ভার্ব দিয়ে দিছি। তাহলে কি আপনারা ফার্স্ট পয়েন্ট লিখতে পারবেন এইভাবে? ইনশাআল্লাহ স্যার। তাহলে একটু লেখেন, পরের লাইনটার ফার্স্ট পয়েন্ট লেখেন সবাই। ফেসবুকে কমেন্ট করেন যারা এখানে আছেন, আর যারা হচ্ছে আমাদের জুমে আছেন, জুমে ইনবক্সে কমেন্ট করেন। পরেরটা হচ্ছে সুইডেনের লাইন। সুইডেনের ফার্স্ট পয়েন্টটা ঠিক এইভাবে লিখুন। সাবজেক্ট এই যে এখানে আছে, অবজেক্টও আপনারা দেখতে পাচ্ছেন, ভার্ব তো নাই। তো আপনারা একটু লেখেন, দেখি সুইডেনের ফার্স্ট পয়েন্ট লিখতে পারেন কিনা। যদি লিখতে পারেন তাহলে আমি বুঝবো আপনারা বুঝছেন। একটু ভেঙে ভেঙে বুঝাচ্ছি, প্রয়োজনে 2টা ক্লাস বেশি লাগলে করাবো, ওটা নিয়ে টেনশন নাই। যদিও আমরা বলি যে 25+ ক্লাসেস, আসলে ক্লাস আরো বেশি নিতে হবে, হ্যাঁ। কিন্তু আমরা আসলে একটা কমিটমেন্ট রাখতে চাই, মানে কম বলে বেশি নিতে চাই ক্লাস, তাহলে আপনারা বুঝবেন না ওনারা একটু আপনাদের জন্য কাজ করতে চায়, এই জন্য আমরা ক্লাস বেশি নিব, হ্যাঁ। সমস্যা না, আপনি একটু আমাকে লিখে দেন তাহলে, যারা হচ্ছে আমাদের ফেসবুকে আছেন, সুইডেনের ফার্স্ট পয়েন্টটা জাস্ট সিম্পল নিয়ম অনুযায়ী লিখে দেন। জি, লিখেছেন? একটু আমাকে কাইন্ডলি যারা ফেসবুকে আছেন তারা কমেন্ট করুন, আর যারা জুমে আছেন দ্রুত লিখে ফেলুন। এখনো একজনও লিখেননি, দ্রুত লিখুন। জাস্ট সিম্পলি দেখি আমাদের এখানে কেউ লিখেছে কিনা। হ্যাঁ, 2জন লিখেছে, থ্যাংক ইউ। কি লিখেছেন দেখি? পার পার্সন স্টুডেন্ট ওয়াজ অলমোস্ট ওকে, থ্যাংক ইউ, সেম জিনিস, হ্যাঁ।
person. Okay, 1967 in Sweden. হ্যাঁ, দটা লিখবেন না, ইসরাত জাহান দটা কেটে দেন আপনি, আর দটা লাগবে না, জাস্ট ইন সুইডেন লিখলেই হবে। আচ্ছা, আমরা ফেসবুক থেকে কি একজনের কাছ থেকে কি লেখাটা আমরা পাবো কিনা আমি শিওর না, আহ, যেহেতু এখনো কেউ দেননি, কিন্তু জুমে যারা আছেন তারা কিন্তু দিয়ে ফেলেছেন। আচ্ছা, যাই হোক, এবার হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট লেখা শেষ। আমাদের হাইয়েস্ট পয়েন্ট আর লোয়েস্ট পয়েন্ট তো নাই এখানে। কেন নাই? কারণ ওই যে ফার্স্ট পয়েন্টই তো হাইয়েস্ট আর লাস্ট পয়েন্টই তো লোয়েস্ট। দুইটা পয়েন্টে আমরা কাজ করবো, একটা পয়েন্টের কাজ আমরা শেষ করে ফেলেছি, এবার একেবারে লাস্ট পয়েন্ট আমরা লিখবো। তো লাস্ট পয়েন্ট কি এইভাবে ডিরেক্ট লিখবো? না, লাস্ট পয়েন্ট তো লিখতে হবে, ওই প্রথম থেকে বলতে হবে তো যে আসলে এটা পড়ে গেছে, তাহলে না লাস্ট পয়েন্টে যাওয়া যাবে। লাইন তো কেটে আমরা লাস্ট পয়েন্টে যেতে পারবো না। এখন একটা জিনিস ফলো করেন আপনারা, আমরা প্রথম ফার্স্ট পয়েন্ট লিখে ফেলছি, তাহলে এবার পরের পয়েন্টে যাই আমরা, মানে পরে তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অ্যাগেইন অ্যাগেইন, হ্যাঁ, আবার। এবার আমরা প্রথম পয়েন্ট লিখেছি, এবার শেষের পয়েন্ট পর্যন্ত যাব, কারণ যেহেতু আর মাঝখানে আমাদের কোনো বাধা নেই, মাঝখানে আর কোনো পয়েন্ট আমাদের লিখতে হচ্ছে না। তাহলে লিখতে গেলে কি করবো? যে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট। তো সাবজেক্ট কোনটা? এই যে এটা, এটা সাবজেক্ট। এই যে এখানে এখন সাবজেক্টটা আবার কপি করে দিয়ে দিলাম কপি করে। এখন আপনারা জানেন যে একটা সাবজেক্ট বারবার লিখতে হয় না, ওটার প্রনাউন লিখতে হয়। তো এখন আহ সাজ্জাদ হোসেন সাকিব লিখেছেন যে মিথিলা জাহান কিরে দেশ না কেন লিখে, আপনি একটু লিখে পাঠান আগে, তাই না? এটা মনে হয় বেস্ট হয়। জি, সবাই একটু লেখার ট্রাই করেন, তাহলে হচ্ছে কি হবে, আপনার প্র্যাকটিস হয়ে যাবে। এমনি এগুলো কঠিন কিছু না, শুধু একটা ক্লাস ভালো করে করেন, দেখবেন যে আপনি পারেন, একটা করলেই হবে, আর লাগবে না। আচ্ছা, তো সেজন্য আমাদের অ্যাভারেজ কার্বন ডাইঅক্সাইড এমিশনস পার পার্সন, এটা হচ্ছে সাবজেক্ট। এখন প্রতি লাইনে বারবার সেম সাবজেক্ট দিতে হয় না, প্রনাউন করে দিতে হয়। রহিম থাকলে হি দিতে হয়, রহিমা থাকলে সি দিতে হয়। তাহলে আমরা এখানে আজকে কি সাবজেক্ট দিব? আমরা চাইলে ইট দিতে পারি, কারণ এটা তো আর মানুষ না যে আমি হি অথবা সি দিব। এখানে আমরা ইট দিতে পারি, অথবা আমরা দিস ফিগার দিতে পারি, বা দিস রেট দিতে পারি, দিস অ্যামাউন্ট দিতে পারি, একই জিনিস, কোনো সমস্যা নেই। দিলাম দিস ফিগার, সাবজেক্টের কাম শেষ। এখন ভার খুঁজি, দেখেন। আচ্ছা, প্রথম পয়েন্ট থেকে শেষ পয়েন্ট পর্যন্ত যেতে গিয়ে এটা কি বেড়ে গেছে না কমে গেছে? একটু আমাকে যা বলেন, যারা জমে আছেন একটু আমাকে জানান। ডিক্রিজ কমে গেছে কমে স্যার। গেছে। কমে গেছে, তো ভার্ব তো আছে, তাহলে দিলাম ভার্ব, কপালে যা আছে দিলাম। ডিক্রিজড, হ্যাঁ। তো কমছে কিভাবে এটা একটু বললে ভালো হয়, এটা কি খুব দ্রুত কমছে না খুব আস্তে, মানে স্লো স্লো কমেছে? স্লো স্লো কমছে স্যার। তো একটু সাথে একটু ধরেন আর একটু মেকআপ করে দেন, দেখবেন আর একটু ভালো লাগবে, স্লোলি। এই তো দিলাম আর কি, স্লোলি। এবার অবজেক্টটা লিখে ফেলেন, শেষ। অবজেক্ট মানে কি? সকল ডেটা। এখন এটা যে মানে এটা যে পড়ছে, মানে এটা যে just কমেছে, সরি সরি, হ্যাঁ। এখন এটা যে কমেছে, এটা কোন জায়গায় গিয়ে কমেছে একটু আমাকে বলবেন? মানে শুধু ইন জাস্ট টু অবজেক্টটা থাউজেন্ড লাগবে সেভেন আমার, আমার তো শুধু অবজেক্ট হইলে হলো, তাই না? ইন ইন 2007। ইন 2007 না, আমরা এদিক থেকে একটু নাইনের আসি। কাছাকাছি। 1977 অলমোস্ট নাইন। এই যে একটু এই দিক থেকে আসি, এটা মানে কোথায় পড়ছে আগে ফিগারটা লিখি, হ্যাঁ। নাইনে পড়ছে, নাইন। অলমোস্ট নাইন। অলমোস্ট নাইন। নাইন না তো, আমি তো মনে হয় যেন নাইন কি, এইট হ্যাঁ, পয়েন্ট ফাইভ। এই যে প্রায় অলমোস্ট নাইন আর কি। আচ্ছা দিলাম, এটা কোন কোন দিকে যাইলে ইংলিশকে তাকে টু বলে না? এই যে টুই তো বলে, তাই না? টু বলে আর কি, এই যে কোনো দিকে গেলে টু বলে না, এই যে এটা তো ওই দিকে চলে গেছে, হ্যাঁ, ওই লাইনটা। তাহলে এটা কোন দিকে গেছে? ধরেন এটা আগে তো 11 ছিল, এটা এখন চলে গেছে ধরেন অ্যারাউন্ড 9 মেট্রিক টনসে গেছে। আপনারা ভালো করে দেখেন, ওই লাইনটা কিন্তু 9 মেট্রিক টনসে গিয়েছে। ধরেন 9 মেট্রিক টনসে গিয়েছে, এই যেটা 9 মেট্রিক টনসে। এটা কত সালে গেছে বলেন তো? এটা কত সালে গেছে? 1977 এ 1977 কই?
1977 কে বলছে? 2007 ভালো করে দেখেন। 2007. 2007 1977। না স্যার 2007 2007 হুম, 2000. 2007 2007 এক্স্যাক্টলি। 2007, আচ্ছা দিলাম। 2007 দিলাম, বাই 2007, দিলাম। ফেসবুকে যারা আছেন তারা দেখে কিছু বলে না। আচ্ছা, এখন বাই 2007, 1967, মানে শুধু আপনি সাল দিচ্ছেন। যদি আমি এটাকে এইভাবে বলি, বাই 2007 না দিয়ে যদি বাই দ্য এন্ড বলি, সমস্যা আছে? মানে একটু বলেন, আমি যদি 2007 না দিয়ে যদি বাই দ্য এন্ড বলি, সমস্যা আছে? বলা যায়। বলা যায়। এখানে আপনি উম, মানে এখানে আপনার এন্ড মানে তো 2007ই তো এন্ড, এরপরে তো আর এন্ডিং নাই। তার মানে এটাই হচ্ছে আপনার স্মার্টনেস, স্কোর বাড়ানোর জন্য। বুঝতে পেরেছেন? স্কোর বাড়ানোর জন্য এটাকেই বলে স্মার্টনেস। যে স্টুডেন্টটা বারবার 2007 মানে ফিগার না দিয়ে যে উম, সে ডিফারেন্ট ওয়েতে দেওয়ার ট্রাই করতে পারে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাকে এইভাবে কিন্তু স্কোরটা বাড়িয়ে দিবে। এই যে আমি একটা লাইন লিখলাম, এটা কিন্তু 7+ একটা লাইন, হ্যাঁ। খুব সহজভাবে আপনি দেখেন, যদি পারফেক্টলি কাজ করতে পারেন, আপনি 7+ লেখা কিন্তু লিখতে পারেন। বুঝতে পেরেছেন? অলরাইট। সো আমাদের একটা লাইন লেখা শেষ, এবার পরেরটা লিখি। সুইডেনের লাইন, একেবারে সিম্পল। সুইডেন, সুইডেনের যে ফার্স্ট পয়েন্টটা আপনারা লিখছেনই, আপনাদের ওখান থেকে কপি করে নি, কি বলেন? কপি করব? আচ্ছা, কপি করে নি, আপনাদের এখান থেকে কপি করে নিয়ে নিই। কারটা কপি করব? মিস্টার রহমানেরটা কপি করি, হ্যাঁ। মিস্টার রহমান, কপি করলাম। কি কেন কপি করলাম? আহ, শুধু রহমান দেখা যাচ্ছে, আমি কিন্তু এখানে কাউকে জানি না যে আসলে আহ, মানে আপনি কে জয়েন করেছেন। সো আমার মাইন্ড করেন না কেমন, এখানে কিন্তু শুধু রহমান শো করতেছে। হ্যাঁ, 9 মেট্রিক টনস বাই দ্য এন্ড, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা লিখি ইন সুইডেন। এখন তো সুইডেনের লাইনে লিখবো, তাই না? ইন সুইডেন লিখলাম। তো সুইডেনে আমরা কি লিখবো? ওই যে আগের মতো ফার্স্ট পয়েন্ট। তো ফার্স্ট পয়েন্ট লিখতে গেলে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট। এটা তো আপনারা এখন পারেনি, তো আমি একবার ডিরেক্ট কপি করে নিয়ে আসছি এটা। উম, আচ্ছা, এখানে রহমান নামে কে আছেন একটু বলবেন আমাকে, তাহলে আমি ওনার নামটা কারেকশন করে দিতাম। জি, একটু কাইন্ডলি বলবেন। আচ্ছা, ইটস ওকে, কোনো সমস্যা নেই। এভাবে 8.5 লেখার দরকার নেই, হ্যাঁ, এইভাবে, কারণ ওখানে তো 8.5 আপনি দেখছেন না, তাহলে 8.5 কিভাবে লিখলেন? তো এইভাবে 8.5 না, এ, পুরাটাই রাখেন। আচ্ছা, এবার আপনি কি লিখলেন? এখানে লিখেছেন যে অ্যাভারেজ কার্বন ডাইঅক্সাইড এমিশন পার পার্সন। আচ্ছা, সাবজেক্টে যে বারবার সেম হয়ে যাচ্ছে, এটাকে একটু অন্যভাবে লেখা যায় না? এই যে এইভাবে একটু যদি আমি একটু আর, এটা যে ভুল হবে বিষয়টা এরকম না, এটা কিন্তু ভুল হয় নাই। এটা ঠিক আছে, ইট ইজ পারফেক্ট, ইটস পারফেক্ট, হ্যাঁ। এটা ভুল হয়নি। আচ্ছা, এটা ভুল হয়নি, তাহলে আমরা চাচ্ছি কি আর একটু ভালো স্কোর আসুক। তাহলে সাবজেক্টটা আমরা লিখি, যদি এইভাবে লিখি, দ্য অ্যামাউন্ট লিখি। দ্য অ্যামাউন্ট, কিসের অ্যামাউন্ট? দ্য অ্যামাউন্ট অফ, এই যে সেম এভারেজ, আর সব ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড এমিশন পার পার্সন অফ সুইডেন। সুইডেনটা আর দিলাম না, কেমন, কেন দিলাম না? ওই যে সামনে তো সুইডেন লিখে ফেলছি। ইন সুইডেন ওয়াজ অলমোস্ট এত মেট্রিক টনস ইন 1967। এই যে আপনি এটা লিখছেন না, আপনার হয়েছে, মানে আপনি 6 পাবেন। আমাদের ক্লাসের সিস্টেম কি? আমাদের ক্লাসের সিস্টেমটা হচ্ছে একেবারে সিম্পল। আমাদের ক্লাসের সিস্টেমটা হচ্ছে আপনি শুধু 6 পেলে হবে না, 7+ পেতে হবে। তো 6 এরটা আপনি লিখে ফেলছেন, এটাকে 7+ কিভাবে করতে হয় সেটার অর্থ হচ্ছে এক্সামিনার আপনার কাছ থেকে কি চায়। এক্সামিনার চায় যে স্টুডেন্ট যিনি লিখেছেন ওনার লেখার মধ্যে ভ্যারিয়েশন চায়। আর আপনার এখানে দেখেন ভ্যারিয়েশন নাই, কেন ভ্যারিয়েশন নাই? ঠিক ফার্স্ট লাইন আপনি যেভাবে লিখেছেন, সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস অবজেক্ট, মানে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট।
সেম লাইনটা আপনি এখানে দিয়েছেন, কোনো ভ্যারিয়েশন না থাকে আপনাকে 6 দিয়ে দিবে। 7 পাইতে গেলে আপনাকে যেটা করতে হবে, 7 পাইতে গেলে আপনাকে যেটা করতে হবে, জাস্ট এই জায়গায় ভ্যারিয়েশন আনতে হবে। আচ্ছা, যেটাকে আমরা এইভাবে না লিখে আমরা যদি এইভাবে লিখি তাহলে কেমন হয় দেখেন, জাস্ট ফলো করেন, হ্যাঁ। দ্য অ্যামাউন্ট অফ অ্যাভারেজ কার্বন ডাইঅক্সাইড এমিশন, এটা তো হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ। আমরা যদি এটাকে এইভাবে লিখি, জাস্ট সিম্পলি কিচ্ছু না, এই যে এই যে সব কাটা, আমি যদি এইভাবে লিখি, ফার্স্ট পয়েন্ট দ্য অ্যামাউন্ট স্টার্টেড, এই অ্যামাউন্টটা শুরু হয়েছিল। এই যে আপনি জাস্ট নিজেকে জাস্ট ফিল করেন, এই অ্যামাউন্ট ইন সুইডেন, দ্য অ্যামাউন্ট স্টার্টেড, এই অ্যামাউন্টটা শুরু হয়েছে কোথা থেকে? সুইডেন, এটা জাস্ট 9 থেকে শুরু হয়েছে, 9 না, এটা হচ্ছে 8-এর বেশি থেকে শুরু হয়েছে আর কি। এই যে দেখেন, সুইডেন লাইনটা 8-এর বেশি থেকে শুরু হয়েছে। তাহলে আমরা লিখতে পারি দ্য অ্যামাউন্ট স্টার্টেড এট ওয়েল অ্যাবাভ। 8-এর বেশিকে বলা হয়, কোনো কিছুর বেশিকে বলা হয় অ্যাবাভ, 8-এর অনেক বেশিকে বলা হয় ওয়েল অ্যাবাভ। দ্য অ্যামাউন্ট স্টার্টেড এট ওয়েল অ্যাবাভ 8 মেট্রিক টনস। দেখছেন, আমি জাস্ট আগেরটা দিলে আপনার হবে, আমি জাস্ট আপনাকে শেখাচ্ছি 7+ পাইতে গেলে আপনাকে এরকম ক্রিয়েটিভিটি নিয়ে আসতে হবে। তাহলে আপনি এখন থেকে শিখে নিলেন। প্রথম, আপনারা যেহেতু পরীক্ষায় লাইন গ্রাফের লাইন 3-4টা পাবেন, তো সবগুলারই ফার্স্ট পয়েন্ট লিখতে হবে। তাহলে আপনারা আজ থেকে ধরে নেন যে একটার ফার্স্ট পয়েন্ট আমি এই স্ট্রাকচারে লিখবো, আরেকটার ফার্স্ট পয়েন্ট আমি এই স্ট্রাকচারে লিখবো, শুধু সাবজেক্ট আর অবজেক্ট চেঞ্জ হবে। কারণ সাবজেক্ট সবসময় দিয়ে দেওয়া থাকবে, অবজেক্টও দিয়ে দেওয়া থাকবে, ভার্ব আপনাকে বের করতে হবে। তাহলে আমরা একটা স্ট্রাকচার এইভাবে লিখবো, আরেকটা স্ট্রাকচার হচ্ছে স্টার্টেড দিয়ে লিখবো। তাহলে এই দুইটা স্ট্রাকচার যদি আপনি মনে রাখেন, তাহলে তো হয়ে গেল। আপনাকে আরো দুইটা শেখাবো, তাহলে পরীক্ষা 4টা লাইন আসলেও সমস্যা নেই, আপনি 4 ভাবে আপনি স্টার্ট করতে পারবেন। তাহলে ইন সুইডেন দ্য অ্যামাউন্ট স্টার্টেড এট ওয়েল অ্যাবাভ 8 মেট্রিক টনস। আচ্ছা, লিখলাম ফার্স্ট পয়েন্ট, তারপরে কি হয়েছে? তারপরে আমরা দেখলাম একটা হাইয়েস্ট পয়েন্ট আছে, তার মানে আমাকে এই পয়েন্টটা উল্লেখ করতে হবে, এই পয়েন্টটা আমাকে এখন উল্লেখ করতে হবে। তাহলে এই পয়েন্টটা উল্লেখ করব আমি কিভাবে? ওই যে সিম্পলি, তারপর, একেবারে সিম্পল না, তারপর এই যে দিস অ্যামাউন্ট স্টার্টেড এট ওয়েল অ্যাবাভ 8 মেট্রিক টনস, তারপর ইংলিশ কি বলেন তো? এই যে তারপর, এন্ড দেন, তারপর। আচ্ছা, তারপরে কি হয়েছে? তারপর এটা বেড়ে গেছে, তারপর এটা বেড়ে গেছে। এখন বেড়ে যাওয়া ইংলিশ কি? বেড়ে যাওয়া হচ্ছে ইংলিশ ইনক্রিজ, অথবা হচ্ছে ওয়েন্ট আপ। এখন আপনি যদি আগের সিস্টেম ফলো করে এটাকে লিখেন হবে। আমি আজকে ভ্যারিয়েশন আনতে যাচ্ছি না, আর আপনাকে জাস্ট এটা বোঝাচ্ছি যে ভ্যারিয়েশন আনতে পারাটাই হচ্ছে আপনার 7+ স্কোর আসবে। আমি এখন সহজে লিখে দিচ্ছি, বাট সহজে লিখে দিলে আপনাকে কঠিনটাও শেখাতে পারবো। আপনাকে লেখার অভ্যাস করেন, আপনি যদি লেখার অভ্যাস করে এটাতে এখন 6 আনতে পারেন তো হলো তো। যে 6 আনতে পারবে, তার পরের ধাপে হচ্ছে সে 7 আনতে পারবে। আর যে এটাই বুঝতেছে না, তাহলে তাকে আমি ভ্যারিয়েশন শিখিয়ে লাভ কি? তা আমি আগের মতোই লিখছি, এন্ড দেন, দিস রেট। আমরা তো এই রেটের কথাই তো বলতেছি, সাবজেক্ট লিখলাম, দিস রেট কি হয়েছে বলেন তো? বেড়ে গেছে। তো লেখেন দিস রেট ইনক্রিজড, বেড়ে গেছে। কিভাবে বাড়ছে? খুব দ্রুত বাড়ছে, দেখেন অনেক দ্রুত বাড়ছে। তাহলে ইনক্রিজড, ওই যে আরেকটু আমরা একটু মেকআপ করে দিলাম আর কি, এটা ইনক্রিজড কি বলে? কুইকলি দিলাম, ইনক্রিজড কুইকলি, শেষ। আমাদের ভার্বের কাজও শেষ। এবার কোথায় যায় থামছে, ওই ডেটাটা দিয়ে দিব, তাহলে তো হলো, তাই না? ডেটা কি দেখেন, 10-এর বেশি। তো 10-এর বেশি ইংলিশ কি? ওই যে অ্যাবাভ 10। এখন এখানে তো অনেক বেশি না, তা আমরা লিখতে পারি কি, হালকা একটু 10-এর বেশি। তো হালকা 10-এর বেশি ইংলিশ কি? আমরা দিব যে অ্যাট জাস্ট অ্যাবাভ। আগে ওই যে বেশি বেশি ছিল, এই জন্য দিলাম কি, ওয়েল অ্যাবাভ। এবার অল্প একটু বেশি, এই জন্য দিলাম জাস্ট অ্যাবাভ। দ্যাটস ইট। এখানেও ভ্যারিয়েশন আছে আপনার, ওই যে ইয়ে লেখার জন্য, ফিগার লেখার জন্য ভ্যারিয়েশন আছে। আমি ভ্যারিয়েশন দিলাম না, জাস্ট বোঝানোর স্বার্থে যে এটা এইভাবে লেখা যায়, জাস্ট অ্যাভাব 10 মেট্রিক টনস।
এটা কত সালের ঘটনা? এটা হচ্ছে 1977-এর ঘটনা। তাহলে আমরা লিখলাম ইন 1977। আপনি দেখেন এই যে 1977। আচ্ছা, তারপরে কি হলো বলেন তো? এটা একবার হঠাৎ করে ঘটছে না? হঠাৎ করে কি হলো? এই ফিগারটা একেবারে পড়েই গেল। তো হঠাৎ করে ইংলিশ কি? আপনি জাস্ট বলেন, হঠাৎ করে বলেন কি কি হয়? হঠাৎ করে ইংলিশ কি কেউ বলবেন? Suddenly. হঠাৎ করে ইংলিশ সাডেনলি, হঠাৎ করে। এইভাবে দেখে দেখে আপনি বুঝে বুঝে একটু চালাক হন, দেখবেন পারবেন। হঠাৎ করে এটা পড়ে গেছে। তাহলে আমরা বলতে পারি না হঠাৎ করে দিস, হঠাৎ করে দিস এমিশন, বা হঠাৎ করে আমরা কার্বন ডাইঅক্সাইড এমিশন, কার্বন ডাইঅক্সাইড এমিশনটা পড়ে গেছে। কার্বন ডাইঅক্সাইড এমিশন পড়ে যাওয়ার ইংলিশ কি? ওই যে ওয়েন ডাউন, ওই আর কি, আর কিছুই না, ওয়েন ডাউন। ওয়েন ডাউন অনেক দ্রুত পড়ছে না? এই যে দেখেন খুব দ্রুত পড়ে গেছে, ওয়েন ডাউন। তো খুব দ্রুত মানে কি? একটু আগে বললাম তো কুইকলি, তো কুইকলি তো বারবার দেওয়া ঠিক না, তো আমি দিলাম একটা আজকে র্যাপিডলি। একই জিনিস। তাহলে কার্বন ডাইঅক্সাইড ওয়েন ডাউন র্যাপিডলি কতক্ষণ পর্যন্ত পড়ছে? আনটিল 2007। এই তো। এইভাবে আপনি জাস্ট ধরে ধরে শুধু সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে আপনি আগে শেষ করেন। আপনি যদি এইভাবে শেষ করতে পারেন, আপনি সাকসেসফুল। আপনার দ্বারা আইএলটিএস এর রাইটিং টাস্ক 1 কমপ্লিট করা যায়, মানে খুব সহজেই যাবে। আপনি আগে এইভাবে আগে গরিবের মতো লিখেন। এইভাবে আপনি লেখার পরে যদি আপনি পারেন, তাহলে বুঝবেন যে 7ও আপনি পাবেন। কারণ ভ্যারিয়েশন আনা তখন সময়ের ব্যাপার, মানে কোনো সময়ের মানে বললাম কি, মানে সময় আর বেশি লাগবে না। তাহলে আপনারা একটু কাইন্ডলি আমাকে জানাবেন যে যেখানে 2 লাইন কিন্তু আমি লিখে ফেলেছি, যেখানে যেখানে পয়েন্ট দেওয়া দরকার আমি সেখানে সেখানে লিখে ফেলেছি। ও, লাস্টেরটা তো ফিগার দিলাম না আমি। লাস্টেরটার ফিগার বলেন না কেন আপনারা? লাস্টেরটা তো শুধু আমি কি দিয়েছি? শুধু 2007 দিয়েছে, ওয়েন ডাউন দিয়েছি, কিন্তু কততে এসে নামছে এটা তো দিই নাই। এটা হয়তো 5-এর কাছাকাছি এসে নেমেছে, হ্যাঁ। এই যে দেখেন 5। তাহলে এটা আমরা ওয়েন ডাউন র্যাপিডলি আমরা দিতে পারি টু অলমোস্ট, অলমোস্ট 5 মেট্রিক টন এসে নামছে, হ্যাঁ। আজকে আমি আপনাদেরকে ফিগারে কিন্তু বেশি ভ্যারিয়েশন দেখাই নাই। কেন দেখাই নাই? এর কারণ হচ্ছে আগে এটা শেখেন, এটাকে পারেন কিনা দেখেন। যদি পারেন তাহলে ভ্যারিয়েশন ইনশাল্লাহ দেওয়া যাবে। ভ্যারিয়েশন নিয়ে টেনশন নেই, হ্যাঁ। টেনশন হচ্ছে আপনাদের লেখা নিয়ে। আচ্ছা, এই তো মোটামুটি 2 লাইন লিখে ফেলছি। এবার আপনাদের কাজ কি? ইতালি প্রথম লাইন লিখবেন, এরপর বলুন বেড়ে গেছে, শেষ। শেষের লাইন লিখে ফেলবেন। পর্তুগাল প্রথম লাইন হচ্ছে লিখবেন, প্রথম পয়েন্ট, এরপর হচ্ছে বেড়ে গেছে, এই জায়গা পর্যন্ত আসছে। এই তো। তো এখন কাজ হচ্ছে আপনারা লিখবেন। একটু আমাকে জানান কাইন্ডলি প্লিজ, 2 লাইন আমি যেভাবে লিখেছি আপনারা বুঝতে পেরেছেন কিনা। একটু জুমে যারা আছেন তারা আমাকে চাইলে ভয়েসে বলতে পারেন অথবা ইনবক্স করতে পারেন যে হ্যাঁ বুঝতে পেরেছি। আর যারা হচ্ছে আমাদের ফেসবুকে আছেন, একটু জানান যে আমি বুঝতে পেরেছি, কঠিন কিনা বা সহজ কিনা। থ্যাংক ইউ। মিস্টার সাজ্জাদ হোসেন সাকিব আহ, লিখতে পেরেছেন। The amount started at 8 metric tons. Okay, good. In 1967, and then the next 10 years, it increased slowly, and the rate stopped um, at almost 11 metric tons. হ্যাঁ, একটু এখানে এই জায়গাটা একটু মিস্টার সাকিব, এই জায়গায় একটু আপনাকে দেখতে হবে, হ্যাঁ। স্টপ, একটু ফাস্ট টেন্স দিতে হবে, হ্যাঁ। স্টপড। আচ্ছা, তো একটু আপনাকে আপনার একটু আমাকে জানান কাইন্ডলি, যারা হচ্ছে ফেসবুকে আছেন, যে আপনি বুঝতে পেরেছেন। বুঝলে লিখেন যে ইয়েস, জাস্ট। না বুঝলে নো বলেন, তাহলে হয়ে যাবে। আর যারা এখানে জুমে আছেন তারা, তাদেরটা দেখতে চাই যে বুঝতে পেরেছেন কিনা। যে একজন রহমান বলেছেন যে ক্রিস্টাল ক্লিয়ার, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। জি, আমি ঠিক এইভাবে আপনাকে একেবারে ভেঙে ভেঙে ধরে ধরে বুঝাবো, যাতে করে আপনি পারেন, মানে কোনো ইস্যু থাকবে না ইনশাল্লাহ, হ্যাঁ। অলরাইট।
একটু আমাকে জানাবেন যারা হচ্ছে আমাদের ফেসবুকে আছেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা, যারা জুমে আছেন একটু জানাবেন কিনা যে আসলে আপনারা উম, বুঝতে পেরেছেন কিনা। আমি রিপ্লাই পাচ্ছি না, একটা ইয়েস লিখতে বা নো লিখতে বেশি টাইম লাগার কথা না, কেমন? তো এই জন্য একটু দ্রুত রিপ্লাইটা দিলে বেস্ট হয় আর কি। আর যারা বুঝেন নাই তারা মনে হয় রিপ্লাই করছেন না, আমার মনে হয় আমি কঠিন করে বুঝিয়েছি, তাই না? একটু জানাবেন প্লিজ। উম সবাই ব্যস্ত মনে হয়, তাই না? অলরাইট, একজন লিখেছেন যে বুঝতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ। আপনারা এখানে যারা কমেন্ট করেছেন বুঝতে পেরেছেন। তো বুঝতে পারলে এখন আপনি কি করবেন, আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে এটা পুরোটা লিখে জমা দেওয়া। কোথায় জমা দিবেন? জমা দিবেন হচ্ছে আমাদের স্মার্ট আইএলটিএস প্রিপারেশন বাংলাদেশ গ্রুপে জমা দিবেন। আপনি লিখে জমা দিবেন। এই যে আমি এটা এখন কপি করলাম, কপি করে এই লাইন গ্রাফটা এটা আমি আপনাদের গ্রুপে দিব। কোন গ্রুপে দিব? এটা হচ্ছে আপনাদের ইয়েতে দিব, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব, হ্যাঁ? সেখান থেকে আপনারা দেখে দেখে এটা পুরাটা লেখা কমপ্লিট করবেন। বাকি 2 লাইন লিখলেই কিন্তু আপনার কাজ শেষ। আচ্ছা, আমি কিন্তু আপনাদেরকে একটা প্যারাগ্রাফ লিখে দিয়েছি, হ্যাঁ? বডি প্যারাগ্রাফে 2টা প্যারাগ্রাফ হবে। কেন? কারণ এই যে এই 2টা পড়ে গেছে এরা এক প্যারাগ্রাফ, আর ওই 2টা বেড়ে গেছে ওটা আরেক প্যারাগ্রাফ। ওইভাবে লিখেন, লিখে আমাকে জমা দিবেন ইয়েতে। আর আর যারা হচ্ছে মনে করেন যে গ্রুপেই জমা দিবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাহলে ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের মেসেজ অপশনটা আমি খুলে দিব, বা আমাদের অ্যাডমিনকে বলবো খুলে দিতে, তাহলে আপনারা ওখানেও সাবমিট করতে পারবেন। বুঝতে পেরেছেন? এইভাবে আমরা ঠিক কন্টিনিউ করে, আর আপনি যদি লিখে জমা দিতে পারেন তাহলে আপনার লেখাটা দেখে বুঝবো যে না আপনাদের আগ্রহ আছে এবং আপনারা পারবেন। বুঝতে পেরেছেন? তো এগুলো কঠিন কিছু না, আপনি জমা দিলেই হচ্ছে আমরা দেখতে পারবো। নেক্সট ক্লাস, আগামী ক্লাস মানে আগামীকাল আমাদের ক্লাস হবে, যেখানে আমরা কি করব, রাইটিং টাস্ক 2 নিয়ে কাজ করব। সো আমরা আইএলটিএস প্রিমিয়াম কোর্স আমরা অফার করেছি, যেটা শনি সোম বুধবার রাত 9টা 30-এ অনুষ্ঠিত হবে, এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ? তো আমাদের প্রতিটা ক্লাসই হচ্ছে 1.5 ঘন্টা হবে, এবং ল্যাঙ্গুয়েজ ক্লাবগুলো আপনারা অ্যাটেন্ড করতে পারবেন। তো আমাদের কোর্স মিনিমাম 2 মাস বা তার বেশি হবে। আমরা হচ্ছে স্টুডেন্টদের যদিও 25+ ক্লাস বলে থাকি, বিষয়টা হচ্ছে আরো বেশি ক্লাস হবে যদি আপনার দরকার হয়, হ্যাঁ? আমাদের এই নতুন ব্যাচটা শুরু হচ্ছে, যেটা হচ্ছে কোর্স ফি বড় আমরা গাঞ্জিরে দাও। 7,500, কিন্তু আমরা এখন 2250 টাকা নিচ্ছি 70% ছাড়ে, 2250 টাকা। তো সেই জন্য এটা আগামীকালকেই হচ্ছে সে লাস্ট ফ্রি ক্লাস আমাদের, হ্যাঁ? এর মধ্যে যারা ভর্তি হবেন বা জয়েন করে ফেলবেন তারাই হচ্ছে আমার সাথে কন্টিনিউ করবেন নেক্সট স্টেপে। এটা হচ্ছে মেইন টার্গেট। সো কালকেই হচ্ছে আপনাদের লাস্ট ক্লাস ফ্রি করার জন্য আর কি। কালকে রাইটিং টাস্ক 2 এর ক্লাস হবে। মানে আজকে টাস্ক 1 দেখে বুঝাই দিলাম যে আপনারা বুঝছেন, এর মধ্যে আমাকে এখন জমা দিয়ে দিতে হবে কালকের মধ্যে। তাহলে কাল রাইটিং টাস্ক 2 ধরবো, তার মানে আইএলটিএস এর রাইটিং এর দেখা গেছে কালকে 12টা বেজে যাবে, হ্যাঁ? তো এই ক্ষেত্রে এটা মিস করা যাবে না। আর যারা হচ্ছে বেসিক দুর্বল আছে বা লিখতে গেলে কষ্ট হয়ে যায়, তাদের জন্য আমাদের একটা বেসিক কোর্সও আছে, যেটা আইএলটিএস এর বেসিক, কিন্তু অনলি আইএলটিএস এর বেসিক, যেটা হচ্ছে 999 টাকা মাত্র। তো সেক্ষেত্রে এগুলো তো আপনারা জয়েন করতে পারবেন। তো কালকে আমাদের লাস্ট ফ্রি ক্লাস, এবং কালকেই আমরা জয়েন করার ট্রাই করব সবাই, যাতে করে আমরা এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারি। এবং কালকের ক্লাসে বুঝবেন যে অ্যাকচুয়ালি আমি রাইটিং টাস্ক 2 তে কিভাবে হ্যান্ডেল করব, ওটা বুঝতে পারলে আপনার জন্য বেস্ট কিছু অবভিয়াসলি ওয়েট করছে। সো অলরাইট, আজকে এই পর্যন্ত আমরা থাকি, ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং, and see you tomorrow. So, assalamu alaikum.